ডান গালে হাত দিয়ে সম্পূর্ণ অবাক হয়ে তাকিয়ে আছে স্নেহা। কয়েক সেকেন্ডের ব্যবধানে কি থেকে কি ঘটে গেল বেচারি এখনো বুঝে উঠতে পারেনি। কিছুক্ষণ আগে শুরুর দিকে স্নেহার কান্নাটা ভালোই লাগছিল নীলের, কিন্তু এখন অনবরত কাঁদতে দেখে তার বিরক্ত বোধ হচ্ছে। এই মেয়েটার চোখে পানি বিরক্তর কাঁটার মতো বিচ্ছে তার বুকে। সেই স্নেহার দুই বাহু শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলে, স্টপ ইট, নাইলে ভালো হবে না। স্নেহা চাইলেও থামতে পারছে না। চোখে জল যেন আজ কোনো বাধা মানতে রাজি নয়। মুহূর্তের মধ্যেই তার গালে শক্তপোক্ত পুরুষাঙ্গীর হাতে থাপ্পড় পাইতেই সে খানিকটা বাঁদিকে হেলে যায়। স্নেহার হাত আপনা আপনি নিজের গালে গিয়ে ঠেকে। আবারও স্নেহার চোখে জল দেখে নীল তার চোয়াল শক্ত করে চেপে ধরে স্নেহা আরও একটু পেছনে দিকে হেলে পড়ে। ভারসাম্য রক্ষা করতে তার দুটো হাত মাটিতে গিয়ে ঠেকে। স্নেহা কিছু বলতে চাইলে নীল হাতের চাপ আরও বাড়িয়ে দিয়ে হিসিয়ে বলে, আই টোল্ড ইউ আই ডোন্ট লাইক ইউর ট্রাস্ট। কয়েক বছর দূরে ছিলাম বলেই এই না যে আমার ট্রাস্টও বদলে গেছে। স্নেহার দৃষ্টি নীলের চোখের দিকে, যার আগে এখন রক্তিম বর্ণ ধারণ করেছে। স্নেহা হালকা ঢোক গেলেবার চেষ্টা করে, কিন্তু শুকনো গলায় তার কিছুই অসম্ভব হচ্ছে না। হঠাৎ তার মনে পড়ে নীল কিছুতেই তার চোখের জল সহ্য করতে পারে না। ছেলেবেলায় যে তাকে কাঁদত। নীল আগামী এক সপ্তাহে হাঁটা চলা বন্ধ করে দিত, বোধগম্য মারধর করে। কারণ নীলের কাছে তার জন্য অশ্রু জলই ছিল সবচেয়ে অসহায় শান্তি। স্নেহার চোখ বন্ধ করে অশ্রু থামানোর চেষ্টা করে, এরপর ধীরে ধীরে হাত দিয়ে গাল বেরিয়ে গড়িয়ে পড়া বাকি অশ্রুগুলো মুছে ফেলে। স্নেহার এই কাজে নীলের ঠোঁটে সন্তুষ্টির হাসি ফুটে ওঠে। যদি আবারও আমার জানের চোখের থেকে অশ্রু ঝরানোর দুঃসাহস দেখাস, তাহলে তোর বাঁচা মুশকিল হয়ে যাবে। খানিকটা বিরক্তি দিয়ে নীল আবার বলে, যা আর আনা। শুধু এই একটি শব্দই স্নেহা পুরো শরীরের লোম দাঁড়িয়ে যায়। হৃৎপিণ্ডের ডিপ ডিপ আওয়াজ ক্রমাগত বেড়েই চলেছে, যার শব্দ স্নেহা নিজেই যেন স্পষ্ট শুনতে পাচ্ছে। স্নেহা এই নাজেহাল অবস্থা দেখে নীল খানিকটা বাঁকা হেসে উঠে দাঁড়ায়। এরপর পকেট থেকে একটা কালো মাস্ক বের করে মুখে পুরে নেয় সে, এবং নিঃশব্দের মাঝের দিকে হাঁটতে শুরু করে। তার দুই হাত আশ্রয় নেয় পকেটে, দৃষ্টি নত মাটির দিকে। দূর থেকে দেখলে এই উপস্থিত যে কারো হৃদয় কাঁপিয়ে তুলছে যথেষ্ট। কালো হুডি, কালো জিন্স আর মুখে কালো মাস্ক পড়তে পড়তে যেন রহস্যের স্তর জমে আছে তার শরীর জুড়ে। নীরব সেই চলভঙ্গি, একছত্র আধিপত্যের নিঃশব্দ প্রতীক, কোনো শব্দ ছাড়াই যেন প্রতিজ্ঞা ঘোষণা করে। স্নেহা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে নিস্তব্ধ চোখে, তার গমপথে দিকে তাকায়। এরপর হঠাৎই নিজের সামনে থাকা ফ্যান্টাসির জগতের ভুলে গিয়ে নীলের পিছু নেয় সে। নীলের লম্বা পদক্ষেপের সঙ্গে কখনো সে তাল মেলাতে পারছে না, তবু আজ যেন তার ভেতরে এক অদ্ভুত উৎফুল্ল কাজ করছে। প্রণবত হয়ে সে ছুটতে থাকে নীলের পেছনে। প্রায় কলেজে ছুটির সময় হয়ে এসেছে। শিক্ষার্থীরা একযোগে ক্লাসরুম থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। মুহূর্তের মধ্যেই পুরো মাঠ প্রায় ৫ শতাব্দী শিক্ষার্থীদের পরিপূর্ণ হয়ে যায়। এত মানুষের ভিড়ে স্নেহা বিপদে পড়ে যায়। নীল ধীরে ধীরে তার চোখের সামনে থেকে গায়েব হতে শুরু করে। স্নেহা আরও পায়ের গতি বাড়ানোর চেষ্টা করে, কিন্তু অসহনীয় ভিড়ের সামনে তার সব চেষ্টা ক্রমশ ব্যর্থ হতে থাকে। সে মুখ বুজিয়ে ফিসফিস করে, আওড়া নীল ভাই। তার চোখ আবারও তৃষ্ণার্ত হয়ে ওঠে নীলকে দেখার জন্য। বুকের ভেতরে তীব্র যন্ত্রণা অনুভব হয়, যেন হাজার বছরের ক্ষত একসঙ্গে বিদীর্ণ করছে তার হৃদয়। স্নেহার ভয় ভয় করে, আবার কি একই বিরহ সহ্য করতে হবে।
সে নীলের ফেলে যাওয়া রুমালটিকে শক্ত করে হাতের মুঠোয় চেপে ধরে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই কলেজের গেটের সামনে এসে থামে একটি কালো রঙের মার্সেডিস। গাড়িটি এমন গতিতে এগিয়ে আসে যে চারপাশ রাস্তায় ধুলোয় অন্ধকার হয়ে যায়। ফুটপাতে চলাচল করা লোকজন হঠাৎই দৃষ্টি রেখে থেমে যায়। ধুলোর কারণে সব চেষ্টা দিয়ে অনবরত জল ঝরতে শুরু করে। গাড়িটি কলেজের গেটের সামনে এসে দাঁড়ায়। পেছনের দিক থেকে একজন কালো পোশাকধারী গার্ড দ্রুত নেমে এসে গাড়ির ফ্রন্ট সিটের দরজা খুলে দেয়। কালো হুডি পরা এক ব্যক্তি তাতে উঠে বসে। গাড়িটি সঙ্গে সঙ্গে দরজাটি বন্ধ করে নিজেও গাড়িতে উঠে যায়। পর মুহূর্তেই ইঞ্জিনের গর্জন তুলে গাড়িটির চোখের পলকের উধাও হয়ে যায়। নীলের আশেপাশে হঠাৎ করেই অনেক ধোঁয়া ধীরে ধীরে তাকে ঘিরে ধরে। পাখির ঝাঁকের মতো শিক্ষার্থীরা স্রোতের মতো ছুটতে আসে শুরু করে। কিছুক্ষণ পর ধোঁয়া কমে গেল। সবাই আবার নিজের নিজ গন্তব্যের দিকে হাঁটতে শুরু করে। স্নেহা স্থির হয়ে তাকিয়ে থাকে। চারপাশ ফাঁকা হয়ে গেল। সে একা দাঁড়িয়ে থাকে সেই জায়গায়। স্নেহা কিছুক্ষণ আগে বাসায় ফিরেছে। সাদিয়া কিংবা রাব্বি কেউ এখনো ঘরে ফেরেনি। স্টাডি টেবিলের সামনে রাখা চেয়ারের সে অদ্ভুত ভঙ্গিতে বসে আছে, এক পা তুলে রাখা, অন্য পা মাটিতে ঝুলছে। ঘাড়টা চেয়ারের পেছনে ঢলে আছে, মাথা প্রায় উল্টো হয়ে গেছে। টেবিলের উপর খোলা একটি ডায়েরি, হাতে কলম, কিন্তু লেখার কোনো ইচ্ছে নেই। হঠাৎ সে খালিটা সোজা হয়ে বসে, ঘাড়টা দুপাশে টান দিয়ে একটু স্ট্রেচ করে নেয়, তারপর আবার টেবিলের উপর মাথা রেখে নিঃশব্দে শুয়ে পড়ে। কলমটা আগলাভাবে আঙুলের ফাঁকা গালে ডায়েরির পাতায় ঠোঁটে পড়ে থাকে, যেন শব্দ নয়, আজ তার মাথার ভেতরই সব লেখা হচ্ছে। স্নেহা লম্বা করে শ্বাস নেয়। স্টাডি টেবিলের সামনে খোলা দরজা দিয়ে বাতাস ঢুকছে। হালকা সেই বাতাস তার এলোমেলো চুলগুলো উড়িয়ে দিচ্ছে, যেন নিজের ইচ্ছে মতোই সাজিয়ে নিচ্ছে তাকে। সে ভিড় দিয়ে আলতো করে ঠোঁট ভিজিয়ে নেয়, তারপর কলমের নিবটা ডায়েরির পাতায় ছুঁয়ে লিখতে শুরু করে। আমি স্নেহা, বাবা মা নেই আমার, জানি না ওরা কে ছিল কিংবা কারা ছিল। এই মুহূর্তে জানার কোনো তাড়না নেই আমার, হয়তো এখন আর জানতেও চাই না। ফাদার আর্জেন্ট মতো তিনি আমাকে কোনো এক চার্চের সামনে পেয়েছিল। তারপর সেই দিন তিনি আমাকে নিয়ে আসেন তার আশ্রমে। তার বাকিদের মতো আমিও সেখানে বড় হয়ে থাকি, কিন্তু একদিন থেকে আমি আলাদা ছিলাম। এই একা হলেও আমি ছিল একজন প্রোটেক্টর। ছিল আমার সাদিয়া আপু আর রাব্বি ভাইয়া। আমি এখনো সেই দিনটার কথা ভুলতে পারিনি। সেই দিন ফাদার জজ আমাকে একটা চকলেট দিয়েছিল, কিন্তু সেই চকলেটটা আমার চেয়েও বেশি পছন্দ ছিল রৌনক ভাইয়ের। সে আমার হাত থেকে চকলেটটা ছিনিয়ে নেয় আর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে গিয়ে খানিকটা ব্যথা পেয়েছিলাম। ঠোঁট ফুলিয়ে কাঁদতে শুরু করে হঠাৎ রৌনক ভাইয়ের কান্নার আওয়াজ কানে আসে। আমি মাথা তুলে তাকিয়ে দেখি একজন তাকে খুব মারছে। ভয়ে আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যাই। কাঁদতে কাঁদতে সাদিয়া আপুর কাছে গিয়ে তার বুকে মুখ লুকাই। সব সময়ের মতোই সেই দিনও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। সাদিয়া আপু সেই আলিঙ্গনে আমি ধীরে ধীরে শান্ত হয়ে যাই। সেই ঘটনার কিছুদিন পর আমি আবার স্বাভাবিক হয়ে যাই। এক বিকেলে আমি আশ্রমের বাগানে দোলনায় বসেছিলাম, আর সাদিয়া আপু পেছন থেকে আমাকে ধাক্কা দিয়েছিল। হাসছিলাম, আকাশ দেখছিলাম, সবকিছু তখন খুব সাধারণ লাগছিল। হঠাৎ ফাদারের ডাকে সাদিয়া আপু চলে গেলে আমি একা একাই দোলনায় খেলতে থাকি। কিছুক্ষণ পর আবারও দোলনাটা নড়ে উঠল। হালকা একটা ধাক্কা। আমি ধরে নিলাম সাদিয়া আপু ফিরে এসেছে। আমি আপন মনে তাকে অনেক কথা বলতে থাকি,
কে আমাকে কেঁদেছে, কাকে আমি পছন্দ করি না সব। কিন্তু সাদিয়া আপু একদম চুপ, এবারও কোনো উত্তর দেয় না। তাতে একটু বিরক্ত হয়ে আমি পেছনে না তাকিয়ে বলে উঠি, তুমি চুপ কেন আপু? হঠাৎ করেই আমার সামনে একজন এসে হাঁটু গেজে বসে। সেই ছেলেটাকে আবারও দেখে আমি ভয়ে কেঁদে ফেলি। আর ঠিক তখনই সে আমার গালে এক থাপ্পড় মারে। এই জায়গাটা লিখতে গিয়ে স্নেহা হালকা হেসে ফেলে, কিন্তু সেই হাসিটা বেশিক্ষণ থাকে না। আমার কান্না আরও বেড়ে যায়। গালে হাত দিয়ে বেকারদের মতো কাঁদতে থাকি। এই চুপ। তার কণ্ঠটা কঠিন। সেই দিন কান্না করেছিল কেন, তার প্রশ্ন। আমি ঠোঁট ফুলিয়ে বসে থাকি, কোনো উত্তর দেই না। সে রেগে গিয়ে ধমকে ওঠে, ওই মেয়ে, কথা বলিস না কেন? আমি ভয়ে খানিকটা কেঁপে উঠি। কিরে, সেই দিন কান্না কেন করেছিলিস? আমি কোনো রকম বলে ফেলি, রৌন ভাইয়া মেরেছিল তাই। সে সব কিছুই চুপ করে থাকে, তারপর গম্ভীর গলায় বলে, এরপর থেকে আর কাঁদবি না। ও মারলেও না, কে মারলেও না, মনে থাকবে? আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। মারলেও কাঁদবো না, এ কেমন কথা? আমি তখন আরও জোরে কাঁদতে চাই, তবু তার সামনে মাথা নেড়ে সম্মতি জানাই। মাথা নাড়িয়ে কি হবে? সে বলে ওঠে, মুখে বল। আমি নিশ্চুপ স্বরে বলি, আর কাঁদবো না। সেই দিনের পর আর কেউ আমাকে কিছুই বলেনি, বরং সবাই যেন দূরত্ব রেখে চলতো। কিছুদিন পর হঠাৎ সে আশ্রম থেকে গায়েব হয়ে যায়। আমি খুব খুঁজেছি, কিন্তু পাইনি। দেখতে দেখতে সাদিয়া আপু আর রাব্বি ভাইয়া পূর্ণ করে আশ্রম ছেড়ে চলে আসে, আর আমি রয়ে যাই সম্পূর্ণ একা। আজ 1 বছর পর যখন আবারও তাকে ক্লাসে আমার পাশে দেখি, ভীষণ চেনা চেনা লাগে। 2-1টা ক্লাস যাওয়ার পরই আমি বুঝে যাই সে আর কেউ না, সে আমার নীল ভাই। তখন আর টিচারের অনুমতি নেওয়ার কথা মাথায় আসেনি। আমি বেরিয়ে পড়ি তাকে খুঁজতে, কিন্তু আবারও সে পালিয়ে যায়। স্নেহার ঢোক গিলে নেয়, হাতের ডায়েরিটা হঠাৎ দেওয়ালের দিকে ছুঁড়ে মারে। হঠাৎ স্নেহার মনে পড়ে নীল তখন পকেট থেকে মাস্ক বের করে গিয়ে একটা রুমে ফেলে গিয়েছে, আর সেই রুমালটা সে নিজের সাথে করে নিয়ে এসেছিল। স্নেহা ধীরে ধীরে স্টাডি টেবিলের ড্রয়ারটা খুলে ভেতর থেকে যত্ন করে রুমালটা বের করে নেয়। রুমালটা খুলে দেখে সে সম্পূর্ণ কালো, কিন্তু একটা অদ্ভুতভাবে পরিচিত গন্ধ ভেসে আসে। স্নেহার চোখ বন্ধ করে খানিকটা গম্ভীর শ্বাস নেয়। এই গন্ধ ভয়ানকভাবে চেনা, ঠিক যেন তার শ্বাসে মিলিয়ে থাকা পুরনো কোনো স্মৃতি। হঠাৎ করে সে টের পায় রুমালটা ধরতে গিয়ে তার আঙুলে কিছু একটা দানাদার অনুভূতি হচ্ছে। সে ভ্রু কুঁচকে রুমালের কোনো কোণার দিকে ভালো করে স্পর্শ করে। কাপড়টা সেখানে খানিকটা খসখসে। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প রং নাম্বার পর্ব 5।